হ্যালো বন্ধুরা, ওয়েলকাম প্রিন্স পায়েল সুমন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আজ যে বিষয় নিয়ে আমি কথা বলতে চলেছি সেটি হলো গর্ভাবস্থায় কোন কোন কাজগুলি একটি মায়ের করা উচিত নয়, বা কোন কোন কাজগুলি করলে একটি মায়ের গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে, বা গর্ভস্থ ভ্রূণ নষ্ট হয়ে যেতে পারে, মিসক্যারেজ হয়ে যেতে পারে, কিংবা গর্ভের সন্তানটি জন্মগত ত্রুটি নিয়ে জন্মাতে পারে, অর্থাৎ আমাদের যে কথায় আমরা বলি প্রতিবন্ধী হতে পারে। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব সেই সমস্ত বিষয়গুলি, সেই সমস্ত কাজগুলি যেগুলি একটি গর্ভস্থ শিশু থাকাকালীন মায়ের করা উচিত নয়। তো চলো শুরু করে দিই আমাদের বিষয়। প্রথমেই আমি যে বিষয় নিয়ে যে পয়েন্টের উপর এক নম্বরেই তোমাদের সাথে কথা বলবো সেটা হলো জিনগত কারণ। একটি গর্ভস্থ ভ্রূণ হয়তো যদি তাদের বংশ পরম্পরায় জিনের কারণে যদি তাদের পরিবারের মা বাবা বা দাদু বা আরও কারোর ক্ষেত্রে সে প্রতিবন্ধকতা থেকে থাকে, তাহলে কিন্তু সেই প্রতিবন্ধকতা গর্ভস্থ ভ্রূণের মধ্যে কিন্তু ট্রান্সফার হতে পারে। তো এই কারণে কিন্তু প্রথমত জিনগত কারণ, যে কারণে কিন্তু একটি শিশু জন্মগত ত্রুটি নিয়ে জন্মাতে পারে। 2 নাম্বার, দ্বিতীয়ত যে কথাটি আমি বলবো, গর্ভবতী একজন মাকে এই সময়ে প্রচণ্ড সাবধান থাকতে হবে। এই সময়ে ভারী কাজ, সিঁড়ি দিয়ে ওঠানামা, বিশেষত সিঁড়ি দিয়ে প্রচুর বেশিবার ওঠানামা করা কিন্তু একেবারেই চলবে না। কারণ সেক্ষেত্রে কি হয় না, প্লাজেন্টা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে এবং মিসক্যারেজ হওয়ার চান্স অনেক বেশি থাকে। তাই প্রথম 3 মাস তো অবশ্য করে খুবই জরুরি যে গর্ভবতী মা যেন সিঁড়ি দিয়ে ওঠানামাটা যতটা সম্ভব কম করা যায় সেটা করে, এবং পরবর্তী সময়গুলিতেও সিঁড়ি দিয়ে ওঠানামাটা, ভারী কাজ করাটা, এই দিকটা কিন্তু গর্ভবতী মাকে একটুখানি সাবধানের সঙ্গে থাকতে হবে। 3 নাম্বার যে পয়েন্টের কথা আমি বলবো সেটা হলো সংসারে নর্মাল কিছু কাজকর্ম কিন্তু একজন মাকে, একজন গর্ভবতী মহিলাকে করতেই হয়। কারণ সকলেই জয়েন্ট পরিবারে থাকে তা কিন্তু নয়। তাই কিছু কিছু কাজ, যেমন রান্না করা বা আগে যদি কোনো সন্তান থেকে থাকে তার পরিচর্যা করা, এই সমস্ত অনেক রকম কাজ রয়েছে যেগুলো কিন্তু মাকে, একজন গর্ভবতী মাকে কিন্তু করতে হয়। তো সেক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সে গর্ভবতী মাকে কিন্তু খুব সাবধানতার সঙ্গে কাজ করতে হবে, এবং ভারী কাজ, বিশেষত যেগুলি যেমন বালতি ভর্তি জল ওপরে তোলা, কিংবা কুয়ো থেকে জল তোলা, কিংবা ভারী ভারী জিনিস কাচা, যেমন শীত শেষ হতে চলেছে তো ব্ল্যাঙ্কেট বা ঢাকার গরম যে সমস্ত রয়েছে সব ভারী ভারী কাপড় কাচা, হালকা খুব কম যদি একা কেউ সংসারে থেকে থাকে 2-1টা জিনিস কাচাকুচি করতে হতেই পারে, কিন্তু তাই বলে প্রচন্ড ভারী কিছু কাপড় কাচা কিংবা সেই কাপড়ের বালতিকে ছাদে সিঁড়ি দিয়ে উপরে ওঠানো, এই সমস্ত কাজগুলো থেকে কিন্তু একজন গর্ভবতী মাকে বিরত থাকতে হবে। না হলে কিন্তু এক্ষেত্রে কিন্তু মিসক্যারেজের সম্ভাবনা অনেক বেশি থেকে যায়, বা যদি বা মিসক্যারেজ না হয়, এই অতিরিক্ত ভারী কাজ করার কারণে কিন্তু গর্ভবতী পেটের ভেতরে কিছু না কিছু প্রভাব পড়তেও পারে, এবং যে প্রভাবের কারণে গর্ভের শিশুটির কিন্তু প্রতিবন্ধকতা দেখা যেতে পারে। 4 নাম্বার যে পয়েন্টটি আমি বলবো সেক্ষেত্রে বলবো যে গর্ভের ভেতরে সন্তান অনেকগুলি পর্দার মধ্যে, অনেকগুলি স্তরের মধ্যে সুরক্ষিত থাকে, এই বিষয়টি আমরা খুব ভালোভাবে জানি। কিন্তু তারপরেও হয়তো এমন কিছু বাহ্যিক আঘাত লেগে যেতে পারে, যে পেটের মধ্যে হয়তো খুব জোরে কিছুর আঘাত লাগলো, বা কিছু ভারী তুলতে গিয়ে পেটে টান লাগলো, কি সেই পর্দা ভেদ করেও, সেই স্তর ভেদ করেও কিন্তু গর্ভস্থ শিশুর ক্ষতি হতে পারে। বা যদি বা ক্ষতি না হয়, বাহ্যিক আঘাতে বাইরে থেকে হয়তো বুঝতে পারলে না, কিছু ক্ষতি হলো না, কিন্তু ভেতরে গিয়ে সেটা কিন্তু গর্ভের সন্তানের ক্ষতি করতে পারে, তাই তার কিন্তু জন্মগত ত্রুটি দেখা দিতে পারে। তাই এই সময়ে গর্ভবতী মাকে খুবই সাবধানের সঙ্গে থাকতে হবে, যাতে বাহ্যিক কোনো আঘাত তার পেটের মধ্যে না লাগে। হোঁচট খেয়ে পড়া বা জোরে কোথাও ধাক্কা খাওয়া, এই সমস্ত বিষয় থেকে কিন্তু একজন গর্ভবতী মাকে বিরত থাকতে হবে। 5 নম্বরে যে পয়েন্টের কথা আমি বলবো সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজকের দিনে
আমাদের পরিবেশ প্রচণ্ড দূষণযুক্ত এবং এখানে আমরা যেটা করে থাকি খুব বেশি পরিমাণে আমরা কিন্তু ইন্টারনেট সংযোগ ব্যবহার করে থাকি। মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, মানে এসবগুলো ছাড়া, ইন্টারনেট ছাড়া আজকের জীবন ভাবা যায় না। কিন্তু এই ইন্টারনেট সংযোগ, মোবাইল, ল্যাপটপ, এই সমস্ত টেকনিক্যাল জিনিসপত্র যেগুলো ব্যবহার আমরা করি, সেগুলো থেকে একটা খুব প্রচণ্ড ক্ষতিকর রেডিয়েশন বার হয়, যে রেডিয়েশনটা কিন্তু গর্ভস্থ শিশুর জন্য এবং গর্ভবতী মা দুজনের জন্যে খুব ক্ষতিকর। তো তাই আমাদের গর্ভবতী মায়েদের কিন্তু চেষ্টা করতে হবে যে যেন মানে যতটা কম পারা যায় এই বিষয়গুলি ব্যবহার করা। প্রসঙ্গত বলে রাখি, অনেকেরই অভ্যেস থাকে মোবাইল রাতের বেলা মাথার নিচে নিয়ে শোয়া। তো এই অভ্যেসটা কিন্তু গর্ভবতী মাদের দূর করতে হবে। যতটা সম্ভব মোবাইলকে নিজের থেকে দূরে রেখে তারপরেই কিন্তু ঘুমোতে হবে। 6 নম্বর পয়েন্ট, যে বিষয়টির কথা আমি বলবো, সেটা আমরা বলতে বা আলোচনা করতে অনেকের সঙ্গে লজ্জা পাই বা ভয় পাই, কে কিভাবে দেবে বিষয়। কিন্তু এই বিষয়টিও আমি তোমাদের সাথে শেয়ার করব যে ডক্টর অবশ্যই কিন্তু বলে থাকেন গর্ভবতী মায়েদের এই সময় ইন্টারকোর্স না করতে, অর্থাৎ স্বামীর সঙ্গে সহবাস প্রথম 3 মাস এবং শেষের 3 মাস, এই দুটো যে ভাইটাল সময় গর্ভাবস্থার, সেই সময়ে কিন্তু সহবাস না করার কথা ডক্টর বলে থাকেন। তো আমি বলবো গর্ভবতী মায়েদের যে বাকি মাঝের যে 3 মাস, যেটাকে সেফ জোন বলা হয়, সেই সময়তেও কিন্তু যদি এই সহবাসটা না করা হয় তো সব থেকে বেশি বেস্ট হয়ে থাকে। কারণ গর্ভাবস্থা একটা বিশাল একটা জিনিস, যেটা আমরা জানি 1 বছর 9টা মাস একটা গর্ভস্থ ভ্রূণকে আস্তে আস্তে করে বড় করে তোলা, তাকে আমরা জন্ম দিতে চলেছি, যাকে জন্ম দিতে চলেছি তার ভালোর জন্যে যদি 1টা বছর এই ইন্টারকোর্স থেকে দূরে থাকা যায় তো সেটাই ভালো। যদিও এক্ষেত্রে বলে রাখি যে দুটো কিন্তু একেবারে শরীরের ভেতরের আলাদা আলাদা অংশ, আলাদা আলাদা জায়গা, যেক্ষেত্রে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই, এরকম একটা ব্যাপার থেকে থাকে যে সেফ জোনের 3 মাস ইন্টারকোর্স করা যেতে পারে। কিন্তু আমি বলবো এক্ষেত্রে পেটের ওপরে চাপ সৃষ্টি হতে পারে এবং পেটের চাপ হলে সেটা কিন্তু গর্ভস্থ ভ্রূণের জন্য ক্ষতি হতে পারে। তাই যদি এই সময়ে এই বিষয়টিকে এড়িয়ে চলা যায়, সেটাই কিন্তু গর্ভবতী মায়েদের জন্য ভালো হবে। নেক্সট 7 নাম্বার যে পয়েন্টের কথা আমি বলবো সেটা হলো পুষ্টি। এই সময়ে গর্ভবতী মায়েদের যে সমস্ত খাবারগুলি খেলে তারা পুষ্টি পাবে, প্রয়োজনীয় পুষ্টি তাদের শরীরে কিন্তু দিতে হবে। নিজের গর্ভস্থ শিশুর জন্যে তাদের কিন্তু প্রপার আহার করতে হবে। ফল, দুধ, ডিম, মাছ, মাংস, ডাল, যেগুলো থেকে তারা প্রোটিন, ভিটামিন সমস্ত কিছু পাচ্ছে, এবং সেই সঙ্গে কিন্তু ওষুধ ঠিকঠাকভাবে যা কিন্তু তার দরকার, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড, যা কিছু প্রয়োজন সেগুলি কিন্তু তাদের খেতে হবে। এক্ষেত্রে প্রসঙ্গত বলে রাখি যে অপুষ্টি যেমন খুব ক্ষতি, আন্ডারওয়েট যেমন এই সময়ে গর্ভস্থ ভ্রূণের ক্ষতি করতে পারে, একইভাবে কিন্তু ওভারওয়েটও কিন্তু গর্ভাবস্থায় ভালো বিষয় নয়। তাই আমাদের গর্ভবতী মায়েদের কিন্তু খুব ভালো করে নিজের প্রপার পুষ্টির দিকে নজর রাখতে হবে, যাতে করে না অপুষ্ট বা না ওভারওয়েট হয়ে যাওয়া যায়। তাহলে ঠিকঠাকভাবে ঠিকঠাক মাত্রায় কিন্তু খাবার কিন্তু গর্ভবতী মাকে খেতে হবে। নেক্সট 8 নাম্বার যে পয়েন্টের কথা আমি বলবো সেটা হলো একজন গর্ভবতী মাকে অতিরিক্ত পরিমাণে মানসিক চাপ নেওয়া চলবে না। মানসিক টেনশন, কোনো ঝগড়া, ঝামেলা, ঝাঁটি, যেটা একজন গর্ভবতী মাকে চিন্তায় ফেলতে পারে, সেই বিষয়টি কিন্তু একজন গর্ভবতী মাকে এড়িয়ে চলতে হবে। কারণ এবং অবশ্যই কিন্তু পরিবারকে খেয়াল রাখতে হবে যাতে গর্ভবতী মা কিন্তু কোনো রকম কোনো টেনশন না নিয়ে থাকে। কারণ এই মানসিক চাপ, টেনশন, এগুলো কিন্তু প্রেসার, ব্লাড প্রেসারকে হাই করে দিতে পারে, ব্লাড সুগার, কোলেস্ট্রল, এই সমস্ত অনেক কিছু। কারণ এই সময় হরমোনের কিন্তু চেঞ্জেস দেখা যায় এবং সেখান থেকে কিন্তু অনেক রকম প্রবলেম সৃষ্টি হতে পারে। আর এই সমস্ত টেনশন বা মানসিক চাপ সরাসরিভাবে না হলেও প্রভাব ফেলবে গর্ভবতী ভ্রূণের উপর, যা থেকে কিন্তু তাদের জন্মগত ত্রুটি দেখা দিতে পারে।
তাই একজন গর্ভবতী মাকে গর্ভাবস্থায় সবথেকে বেশি খেয়াল রাখতে হবে নিজের মানসিক স্বাস্থ্যের ওপর। শারীরিক স্বাস্থ্য যেমন গুরুত্বপূর্ণ, শারীরিক স্বাস্থ্য যেমন এই সময় লক্ষণীয় বিষয়, একইভাবে কিন্তু একজন গর্ভবতীর মানসিক স্বাস্থ্য গুরুত্বপূর্ণ। নেক্সট 9 নম্বর পয়েন্টে যে কথাটি আমি বলবো সেটি হলো ডাক্তারের পরামর্শ ছাড়া এই সময় কিন্তু কোনো রকম কোনো বাইরের বাহ্যিক ওষুধ খাওয়া চলবে না। ওষুধের সেবন থেকে বিরত থাকতে হবে। অবশ্য করে যদি অন্য কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে গর্ভাবস্থায়, একজন গর্ভবতী মাকে সঙ্গে সঙ্গে ডক্টরের পরামর্শ নিতে হবে এবং ডাক্তারের কথা মতোই কিন্তু তাকে ওষুধ সেবন করতে হবে। দোকান থেকে কোনো রকম কোনো ওষুধ এনে বা নিজে ডাক্তারি করে আমরা যেভাবে ওষুধ খেয়ে থাকি সেইভাবে ওষুধ খাওয়া একজন গর্ভবতী মায়ের পক্ষে কিন্তু ক্ষতিকর, এবং সেই ওষুধের যদি কড়া ডোজ হয়ে থাকে বা সেই ওষুধ কিন্তু গর্ভের সন্তানের কিন্তু যদি কোনো রকম কোনো প্রভাব ফেলে তাহলে কিন্তু গর্ভের সন্তান অবশ্য করে কিন্তু জন্মগত ত্রুটি নিয়ে জন্মাতে পারে। তাই একজন গর্ভবতী মাকে কিন্তু এই বিষয়গুলোর দিকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। পরিশেষে বলে রাখবো যে এই 9টা মাস একজন গর্ভবতী মায়ের এই গর্ভাবস্থা একটি খুবই যেমন গুরুত্বপূর্ণ বিষয়, যেমন খুবই সুখকর বিষয়, তেমনই কিন্তু খুবই নিজের খেয়াল রাখারও বিষয়। তাই শুধুমাত্র গর্ভবতী মায়ের গর্ভের সন্তানের খেয়াল রাখবে তা কিন্তু নয়, একটি পরিবারের জন্য যে সন্তান আসতে চলেছে সে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই অবশ্য করে কিন্তু গর্ভবতী মায়ের খেয়াল রাখতে হবে তার পার্টনারকে, খেয়াল রাখতে হবে তার পরিবারকে, তাকে এমন একটি পরিবেশ দিতে হবে যাতে করে সে যেখানে যেমন নিজের পুষ্টি সম্পূর্ণরূপে পায়, একইভাবে যেমন সে সেখানে কিন্তু এমন একটি পরিবেশ তাকে দিতে হবে যাতে করে সে সেখানে কিন্তু নিজের মানসিক চাপ ভুলে খুশিতে থাকতে পারে। আমাদের কাছে গর্ভের যে সন্তান আসতে চলেছে সে হচ্ছে পরমেশ্বরের দান, তাই অবশ্য করে ভরসা রাখতে হবে সেই পরমেশ্বরে। পরিশেষে মনে রাখতে হবে গর্ভের ভিতরে যে সন্তান রয়েছে সে হচ্ছে পরমেশ্বরের দান, তাই আমাদের সবার থেকে বেশি ভরসা রাখতে হবে সেই পরমেশ্বরে। এবং পরমেশ্বরের কাছে আমি কামনা করি প্রত্যেকটি মা এবং প্রত্যেকটি সন্তান যেন সুস্থ হয়, সুস্থভাবে পৃথিবীর আলো দেখে। সেই সঙ্গে ভরসা রাখতে হবে ডাক্তারের উপর। ডাক্তার এবং ভগবান এই দুজনেই কিন্তু রক্ষা করতে পারবে গর্ভবতী মাকে এবং তার সন্তানকে। প্রত্যেকটি মায়ের জন্য শুভ কামনা জানাই, প্রত্যেকটি মায়ের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে আমি আমার ভিডিও শেষ করছি। আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে কমেন্ট করে দিও, কমেন্ট করতে ভুলো না। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।